মানে একটা জটিল আর স্বয়ংক্রিয় কারখানার মতো আমাদের শরীর কিভাবে কাজ করে সেটা জানাটা আসলেই দারুণ রোমাঞ্চকর। আসলে একটু ভাবলে অবাক হতে হয়, আমাদের মুখ থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ মিটার লম্বা একটা নালী আছে। আর এর ভেতরে প্রতিনিয়ত এক অবিশ্বাস্য রাসায়নিক কর্মকাণ্ড ঘটে চলেছে। ঠিক। এই ৮-১০ মিটারের যে লম্বা পথ, একে শারীরতত্ত্বে মূলত পৌষ্টিক নালী বলা হয়। আর এই পুরো যাত্রাপথে পরিপাক প্রক্রিয়াটা প্রধানত দুটো ভাগে বিভক্ত থাকে। আচ্ছা। একটা হলো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন, আর অন্যটা হলো রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশন। মানে যান্ত্রিক পরিপাকটা হচ্ছে ওই খাবার ভেঙে টুকরো করার কাজটা? একদম। যান্ত্রিক পরিপাকে খাবারকে ভেঙে ছোট ছোট টুকরো করা হয়, আর এরপর রাসায়নিক পরিপাকে অ্যাসিড, ক্ষার আর বিভিন্ন এনজাইমের সাহায্যে সেই টুকরো করা খাবারকে আমাদের কোষের গ্রহণ উপযোগী একেবারে সরল উপাদানে পরিণত করা হয়। দারুণ। এটা আসলে এমন একটা নিখুঁত সমন্বয় যা যে কোনো অত্যাধুনিক রাসায়নিক কারখানাকেও হার মানাবে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। মুখগহ্বরে যখন আমরা কোনো খাবার দিই, তখন এই যান্ত্রিক পরিপাকের সবচেয়ে বড় কাজটা শুরু হয় আমাদের দাঁত দিয়ে কর্তন, ছেদন, পেষণ। হ্যাঁ, দাঁত আর জিহ্বার কাজ। রাইট। তবে খাবার চিবানোর মূল উদ্দেশ্য কিন্তু শুধু গলা দিয়ে গেলাটা সহজ করা নয়। খাবার যত বেশি চেবানো হয়, এর পৃষ্ঠতল বা সারফেস এরিয়া তত বেড়ে যায়। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। বিষয়টা অনেকটা ধরুন চিনির কিউব আর গুঁড়ো চিনির মতো। গুঁড়ো চিনি যেমন পানিতে খুব দ্রুত গলে যায়, ঠিক তেমনি খাবারের পৃষ্ঠতল বাড়লে এনজাইমগুলো খুব সহজেই সেগুলোর উপর নিজেদের কাজ শুরু করতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই শুরু হয় রাসায়নিক পরিপাকের প্রথম ধাপ। মানে আমাদের মুখগহ্বরের দুই পাশে ৩ জোড়া লালা গ্রন্থি আছে। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, তাই তো? হ্যাঁ, কানের নিচে প্যারোটিড, চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার আর জিভের নিচে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। মজার ব্যাপার হলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ মিলিলিটার লালা ক্ষরণ করে। প্রায় ১.৫ লিটারের মতো। এটা তো নেহাত কম নয়। একদমই না। আর এই লালা রসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে, যেমন টাইলিন নামের একটা এনজাইম, যা আমাদের মুখের ভেতরেই শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাঙার কাজ শুরু করে দেয়। মানে শর্করা পরিপাক মুখ থেকেই শুরু হয়ে যায়। রাইট। পাশাপাশি লালা রসে থাকে লাইসোজাইম নামের আরেকটা এনজাইম। আমরা যখন খাই, তখন কিন্তু খাবারের সাথে অসংখ্য অদৃশ্য ব্যাকটেরিয়া আমাদের মুখে ঝুঁকে যায়। স্বাভাবিক। এই লাইসোজাইম তখন সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, আমাদের সুরক্ষিত রাখার প্রাথমিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু মুখের ভেতরে শর্করা ভাঙা শুরু হলেও আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের তো কোনো পরিবর্তন এই পর্যায়ে হয় না, তাই না? না, এই ধাপে প্রোটিন বা ফ্যাটের কোনো পরিবর্তন হয় না। চিবানোর পর লালার সাথে মিশে নরম আর পিচ্ছিল হয়ে যাওয়া এই খাবারটাকে বলা হয় বোলাস। তারপর? জিহ্বা এই বোলাসকে অন্ননালীর দিকে ঠেলে দেয়। হ্যাঁ, এরপর অন্ননালী বা ইসোফেগাস হয়ে সেই খাবার প্রায় ২৫ সেন্টিমিটার পথ পাড়ি দিয়ে পাকস্থলিতে গিয়ে পৌঁছায়। আর এই ২৫ সেন্টিমিটার পথ পেরোতে পেরোতেই খাবারটা আসলে একটা সম্পূর্ণ ভিন্ন এবং চরম পরিবেশের জন্য প্রস্তুত হতে থাকে। পাকস্থলী সেই বিখ্যাত অ্যাসিড বাথ। খাবার পাকস্থলিতে পৌঁছানোর পর আসলে কি হয়? অ্যাসিড বাথ বা অ্যাসিডের সুইমিং পুল। অ্যাসিডের সুইমিং পুল, দারুণ বলেছেন। পাকস্থলীতে খাবার পৌঁছানো মাত্রই এর ভেতরের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকে গ্যাস্ট্রিক জুস বের হতে শুরু করে। এই জুসের একটা অন্যতম প্রধান উপাদান হল অত্যন্ত শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। HCl এর কাজটা তো মূলত ব্যাকটেরিয়া মারা। হ্যাঁ, প্রথম কাজ সেটাই। মুখের লাইসোজাইমকে ফাঁকি দিয়ে যদি কোনো শক্তিশালী ব্যাকটেরিয়া পাকস্থলী পর্যন্ত চলেও আসে, HClটাকে নির্দয়ভাবে ধ্বংস করে ফেলে। আর দ্বিতীয় কাজ? দ্বিতীয়ত, পাকস্থলীতে পেপসিনোজেন নামের একটা নিষ্ক্রিয় এনজাইম থাকে। HCl এর সংস্পর্শে আসা মাত্রই এই নিষ্ক্রিয় পেপসিনোজেন রূপান্তরিত হয় সক্রিয় পেপসিনে। আর এই পেপসিনই মূলত আমিষ বা প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করার কাজটা শুরু করে। তার মানে শর্করা আর স্নেহ বা চর্বি জাতীয় খাবার পাকস্থলিতে এসে সেভাবে হজম হয় না। না, কারণ এই দুটো উপাদান পরিপাক করার জন্য পাকস্থলীতে নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না। খাবার তো পাকস্থলিতে সাধারণত ২ থেকে ৬ ঘন্টা পর্যন্ত থাকে। এ সময় পাকস্থলীর পেশিবহুল দেওয়াল অনবরত সংকুচিত আর প্রসারিত হতে থাকে। এই পেশির নড়াচড়া আর অ্যাসিড এনজাইমের মিশ্রণের ফলে
শক্ত খাবারগুলো একেবারে স্যুপের মতো একটা থকথকে মিশ্রণে পরিণত হয়, যাকে বলে কাইম বা পাকমণ্ড। রাইট, কায়েম। এরপর এই কাইম ধীরে ধীরে পাকস্থলীর কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্ত্রের দিকে এগোতে থাকে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে বুঝতে পারব যে এই পরিপাকতন্ত্র একা কাজ করতে পারে না। মানে অন্যান্য অঙ্গের সাহায্য লাগে? একদম। পাকস্থলীর এই অ্যাসিড বাথ থেকে বেরিয়ে খাবার যখন সামনের দিকে এগোয় তখনই আসলে দেহের আসল কেমিক্যাল ল্যাবরেটরিগুলোর ডাক পড়ে। যকৃৎ আর অগ্ন্যাশয়। হ্যাঁ, ক্ষুদ্রান্ত্রে খাবার প্রবেশ করার সাথে সাথে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ কাজে নেমে পড়ে। যকৃৎ বা লিভারের কথা যদি বলি, এটি মানবদেহের ওজনের প্রায় ৩ থেকে ৫%। মানে প্রায় ১.৫ থেকে ২ কেজি ওজনের একটা অঙ্গ। ঠিক। একে দেহের জৈব রসায়নাগার বা অর্গ্যানিক ল্যাবরেটরি বলা হয়, কারণ এটি অগণিত জৈব রাসায়নিক কাজ সম্পন্ন করে। যকৃৎ আমাদের রক্তে থাকা অতিরিক্ত শর্করাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, ফ্যাট ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে। আর পিত্তরস তৈরি করে। রাইট, পরিপাকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হল পিত্তরস বা বাইল তৈরি করা। প্রতিদিন ৪০০ থেকে ৮০০ মিলিলিটার পিত্তরস তৈরি হয়ে পিত্তথলিতে জমা থাকে। এই পিত্তরসের কাজটা আসলে একটা দারুণ রাসায়নিক কৌশল। আমরা যখন চর্বি বা স্নেহজাতীয় খাবার খাই তখন সেগুলো বেশ বড় বড় দানায় থাকে। এনজাইম সহজে এগুলোকে ভাঙতে পারে না। পিত্তরস তখন সাবানের মতো কাজ করে। ঠিক, আমরা যখন সাবান দিয়ে তেলে থালা বাসন ধুই, সাবান যেমন তেলের অণুগুলোকে ভেঙে ছোট ছোট ফেনায় বা ক্ষুদ্র কণায় পরিণত করে, পিত্তলবণও ঠিক একইভাবে চর্বিকে ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত করে। একে বলে ইমালসিফিকেশন। চমৎকার উদাহরণ। চর্বি যখন এই ক্ষুদ্র কণায় পরিণত হয় তখন লাইপেজ এনজাইমের জন্য চর্বির ওপর কাজ করাটা অত্যন্ত সহজ হয়ে যায়। সাবানের ফেনার এই বিশ্লেষণটা আসলেই পরিষ্কার করে দেয় কেন চর্বি পরিপাক একটা আলাদা প্রক্রিয়া। যকৃতের পর এবার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের কথায় আসা যাক। অগ্ন্যাশয়কে তো মিশ্রগ্রন্থি বলা হয়, এর পেছনের কারণটা কি? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ হল এটি একই সাথে দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ করে। এর একটি অংশ হল বহিঃক্ষরা বা এক্সোক্রাইন, যা থেকে পরিপাকের জন্য শক্তিশালী রস নিঃসৃত হয়, যেমন ট্রিপসিন যা প্রোটিন ভাঙে, লাইপেজ যা চর্বি ভাঙে, আর অ্যামাইলেজ যা শর্করা ভাঙে। আর ভেতরের অংশটা? ভেতরের অংশ বা অন্তঃক্ষরা অংশ সরাসরি রক্তে হরমোন নিঃসরণ করে। ইনসুলিন এবং গ্লুকেগন হরমোনের নাম আমরা সবাই শুনেছি। এই দুটি হরমোনই অগ্ন্যাশয় থেকে তৈরি হয়। তাই পরিপাক এবং বিপাক দুই জায়গাতেই অগ্ন্যাশয়ের ভূমিকা অপরিহার্য। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাটা এর অন্যতম প্রধান কাজ। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। কাইম বা সেই অ্যাসিডিক স্যুপ যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিওডেনামে প্রবেশ করে তখন তো সেটা মারাত্মক অ্যাসিডিক থাকে। একদম। পাকস্থলীর দেয়াল নিজেকে অ্যাসিড থেকে বাঁচাতে পারলেও অন্ত্রের দেয়াল তো তা পারে না। হ্যাঁ, এই অ্যাসিড তো অন্ত্রের দেয়াল পুড়িয়ে দেওয়ার কথা। কিন্তু এখানেই এক চমৎকার মেকানিজম কাজ করে। অগ্ন্যাশয় থেকে আসা রস আর যকৃৎ থেকে আসা পিত্তরস উভয়ই ক্ষারীয় প্রকৃতির। এরা ডিওডেনামে এসে সেই অ্যাসিডিক কাইমকে প্রশমিত করে বা নিউট্রাল করে দেয়। ফলে অন্ত্রের কোনো ক্ষতি হয় না। রাইট, আর এনজাইমগুলো ক্ষারীয় পরিবেশে নিজেদের কাজ ভালোভাবে করতে পারে। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? ক্ষুদ্রান্ত্রের নাম ক্ষুদ্রান্ত্র হলেও এর দৈর্ঘ্য তো ৬ থেকে ৭ মিটার, যা পরিপাকতন্ত্রের সবচেয়ে দীর্ঘ অংশ। হ্যাঁ, এটা আসলেই একটা মজার দ্বিধা। লম্বায় বড় হলেও এর ভেতরের ব্যাস বা প্রস্থচ্ছেদ বৃহদন্ত্রের তুলনায় বেশ সরু, সেই কারণে একে ক্ষুদ্রান্ত্র বলা হয়। এই ক্ষুদ্রান্ত্রের ভেতরেই কিন্তু পরিপাকের চূড়ান্ত কাজটা সম্পন্ন হয়। যকৃৎ আর অগ্ন্যাশয়ের এনজাইমগুলোর প্রভাবে শর্করা ভেঙে গ্লুকোজ হয়, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়, আর ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হয়। মানে আমরা যে খাবার খেয়েছিলাম তা এখন কোষের ব্যবহার উপযোগী সবচেয়ে সরল উপাদানে পরিণত হয়েছে। আর ঠিক এখানেই ঘটে সেই জ্যামিতিক বিস্ময়। খাবার তো হজম হলো, কিন্তু এই গ্লুকোজ বা অ্যামিনো অ্যাসিড আমাদের রক্তে যাবে কিভাবে? এই শোষণের জন্য ক্ষুদ্রান্ত্রের ভেতরে দেয়ালে অসংখ্য আঙুলের মতো প্রজেকশন থাকে, যাদের ভিলাই বলা হয়। হ্যাঁ, ভিলাইয়ের গঠনটা আসলেই চমৎকার।
এই ভিলাইগুলো ক্ষুদ্রান্ত্রের ভেতরের শোষণতলকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়, প্রায় 10 বর্গমিটার পর্যন্ত। এত বিশাল শোষণতলের কারণেই হজম হওয়া খাদ্যের সারাংশ খুব সহজে আমাদের রক্তনালী আর লসিকাতন্ত্রে প্রবেশ করতে পারে। একদম ঠিক। প্রতিটি ভিলাইয়ের ভেতরে সূক্ষ্ম রক্তকৈশিক জালিকা আর লসিকা নালী থাকে, যা সরাসরি পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে সারা শরীরে ছড়িয়ে দেবার কাজ শুরু করে। আর যেসব খাবার হজম হয় না বা যেগুলো আমাদের শরীরের কাজে লাগে না, সেগুলো ক্ষুদ্রান্ত্র পার হয়ে বৃহদন্ত্রে গিয়ে পৌঁছায়। বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, এটা তো লম্বায় মাত্র 1.5 মিটারের মতো। হ্যাঁ, বৃহদন্ত্রে খাদ্যের আর তেমন কোনো পরিপাক হয় না। এখানে মূলত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়, আর তা হলো পানি শোষণ। অপাচ্য অংশ থেকে প্রায় 70 থেকে 80 ভাগ পানি বৃহদন্ত্র শোষণ করে নেয়। শরীর তার মহামূল্যবান পানিকে বর্জ্যের সাথে বের হতে দেয় না। রাইট। ফলে তরল অপাচ্য অংশ ধীরে ধীরে কঠিন মলে পরিণত হয় এবং তা সাময়িকভাবে মলাশয়ে জমা থাকে, যা পরবর্তীতে শরীর থেকে নিষ্কাশিত হয়। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? খাবার কিভাবে ভেঙে শক্তিতে রূপ নেয় তা তো পরিষ্কার হলো, কিন্তু এই শারীরবৃত্তীয় আলোচনাটা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসে, মৌল বিপাক বা বেসাল মেটাবলিক রেট, সংক্ষেপে বিএমআর। হ্যাঁ, বিএমআর। আমরা যখন পুরোপুরি বিশ্রামে থাকি, এমনকি ঘুমিয়ে থাকি, তখনও কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন আর কোষের কাজগুলো চলতে থাকে। এই কাজগুলো চালানোর জন্য শরীরের যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই মৌল বিপাক বলে। ঠিক। অর্থাৎ শুধু বেঁচে থাকার জন্যই আমাদের শরীর অনবরত একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি পুড়িয়ে চলেছে। আর এখানেই চলে আসে আধুনিক জীবনের অন্যতম বড় একটা স্বাস্থ্যগত সমস্যা, স্থূলতা বা ওবেসিটি। যখন আমাদের গ্রহণ করা শক্তির পরিমাণ ব্যয়ের চেয়ে বেশি হয়, তখন সেটা অতিরিক্ত চর্বি হিসেবে জমা হয়। একদম। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই দিয়ে এই স্থূলতা পরিমাপ করা হয়। একজন মানুষের ওজনকে কিলোগ্রামে মেপে তাকে তার মিটারে মাপা উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করলেই বিএমআই পাওয়া যায়। 18.50 থেকে 24.99 পর্যন্ত বিএমআইকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এটা 30-এর ওপর গেলে স্থূলতার পর্যায়ে পড়ে। তবে স্থূলতা মানেই তো শুধু বেশি খাওয়া নয়। না, বিষয়টা এত সরল নয়। স্থূলতার ক্ষেত্রে জিনগত কারণ একটা বিশাল ভূমিকা পালন করে। আমাদের তথ্যসূত্রগুলো থেকে আমরা দেখেছি যে আবেগজনিত কারণও এর পেছনে দায়ী, যেমন হতাশা বা রাগের কারণে বেশি খাওয়া। আবার বর্তমান যুগে সারাদিন ডেস্কে বসে কাজ করাটাও তো একটা বড় কারণ। রাইট। শারীরিক পরিশ্রম না করার ফলে আমাদের ক্যালোরি খরচ একেবারেই কমে গেছে। এমনকি ঘুমের অভাবের কারণেও হরমোনের পরিবর্তন ঘটে স্থূলতা দেখা দিতে পারে। ঘুমের অভাব কিভাবে ওজন বাড়ায়? রাতে ঠিকমতো না ঘুমালে শরীরে গ্রেলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায়, আর লেপটিন হরমোনের মাত্রা কমে যায়, যা পেট ভরা থাকার অনুভূতি দেয়। এই হরমোনাল পরিবর্তনের কারণে মানুষ বেশি খেয়ে ফেলে, আর স্থূলতার ফলে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং স্লিপ অ্যাপনিয়ার মতো মারাত্মক ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তার মানে একটা সুস্থ পরিপাকতন্ত্র আর সুস্থ শরীরের জন্য সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাপন অত্যন্ত জরুরি। মানবদেহ যে একটা স্বয়ংক্রিয় আর নিখুঁতভাবে সমন্বিত রাসায়নিক কারখানা, আজকের আলোচনা থেকে সেটা একেবারেই স্পষ্ট।